হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো পার্ট 1-এ তো তোমরা দেখেইছো যে আমরা ছিলাম হচ্ছে ওল্ড দিল্লি স্টেশনে, এখন যাচ্ছি কিন্তু নিউ দিল্লি স্টেশনের দিকে। ওখানে গিয়ে প্রথমেই আমরা ক্লক রুমে সমস্ত আমাদের লাগেজগুলো রেখে দিয়েছিলাম, কারণ হাতে অনেকটা সময় আছে। আমরা ভেবেছিলাম আমরা সময়টা নষ্ট করব না, একটু বেরোবো। তো টোটোতে উঠে পড়েছি, এখানে এটা অটো, আর আমাদের ভাড়া নিয়েছিল কিন্তু 100 টাকা পার হেডে। আর আমাদের দেখো নামিয়ে দিয়েছে লালকেল্লার সামনেটায়। আমরা এখন ঢুকছি, মানে এটা এন্ট্রান্স। তো ভেতরে যেতে হবে, গিয়ে টিকিট কাটতে হবে। এটা কিন্তু টিকিটের লাইন। আর এখানে যারা ফরেন তাদের আলাদা টিকিট, আর আমরা যারা ইন্ডিয়ান তাদেরও কিন্তু আলাদা টিকিট প্রাইস। টিকিট কাটা হয়ে গেছে, 40 রুপিস করে ইচ পড়বে। কিন্তু যদি তোমরা মিউজিয়ামটা দেখতে চাও তাহলে কিন্তু ইচ 80 রুপিস পড়বে। আমাদের দুটো টিকিট আছে, তাই 160 রুপিস। বিশাল রেড ফোর্ট দেখতেই পাচ্ছি চোখের সামনে। আর এই রেড ফোর্ট বা লালকেল্লা, এই শব্দটা এসছে কিন্তু লালবাগ শব্দটা থেকে, আর এর অর্থ কিন্তু গোলাপি বাগান। খুব সুন্দর যাবো হচ্ছে রেড ফোর্টের ভেতরে। তো হাঁটছি, অনেকটাই হেঁটে ফেলেছি, জানি না আর এখন কতটা হাঁটতে হবে, বাট হাঁটবো তো বটেই। বিকালেও একটা প্রোগ্রাম আছে লাইট অ্যান্ড সাউন্ডের, ওটাও দেখবো। তো চলো দেখি, ভেতরটা দেখাই। এই রেড ফোর্টের নির্মাণকর্তা কিন্তু ছিলেন আজম শাহ, ঔরঙ্গজেবের পুত্র। এইখান থেকে ঢুকিয়ে দিতেই পারে, কিন্তু ঢোকাবে না, ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাবে। তাই আমরা এখন চলে যাচ্ছি এই দিকটায়। এই যে লালকেল্লার লাল রঙটা, এটা কিন্তু মোগল আমলের লাল এবং গোলাপি স্থাপত্যকে বোঝায়। প্রথমেই আমি বলেছি যে লালবাগ থেকে লালকেল্লা শব্দটি এসেছে। লালবাগের অর্থ কিন্তু লাল বাগান, যেটা বর্তমানে পরিচিত রেড ফোর্ট বা লালকেল্লা নামে। তো প্রথমেই দেখো এখানে প্রচুর জিনিস পাওয়া যাচ্ছিল, নানা রকম ব্যাগ, অনেক জিনিসপত্র, শাল পাওয়া যাচ্ছিল। এরপর যখন ভেতরে গেলাম, সেখানে মানে দেখে জাস্ট গায়ে কাঁটা দিচ্ছিল এই স্থাপত্য। এত সুন্দর নিখুঁত কাজ। সত্যি কথা বলতে যাদের হাতের কাজ এগুলো, মানে আমি যদি পারতাম একবার তাদের দেখতাম, কারণ আমার মনে হয় এগুলো তাদের হাতের জাদু। আর এটা কিন্তু রংমহল, প্রত্যেকটা জায়গা এত সুন্দর। আমি যদি ভিডিওটা বেশি বড় করি তোমাদের ভালো লাগবে না, তাই আমি সব ভিডিও দিতে পারিনি, যতটা পেরেছি দিয়েছি। তারপর এখানে ভেতরে অনেকগুলো মিউজিয়াম আছে, তো আমরা প্রত্যেকটা মিউজিয়ামেই গেছিলাম, আর কিছুটা করে ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি, যাতে তোমাদের ভালো লাগে, তোমরা কিছু ইনফরমেশন পাও যে আসলে কোথায় কোথায় ঘুরতে যাবে। তো যারা এখনও আমার পার্ট 1 ভিডিওটা দেখোনি, আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে। তোমরা কিন্তু চটপট করে গিয়ে ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, আর তার সাথে শেয়ার করো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু আমাদের জানিও। এখানে কিন্তু পরপর অনেকগুলো মিউজিয়াম আছে, আর হাঁটতে হবে একটু। গাড়ির ব্যবস্থাও আছে, সেক্ষেত্রে তোমরা গাড়ি ভাড়া করে নিতে পারো। আমরা গাড়ি ভাড়া করিনি, আমরা পুরোটাই হেঁটে ঘুরেছি। আর আমাদের পুরোটা ঘুরতে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগেছিল, যেহেতু আমরা পায়ে হেঁটে ঘুরেছিলাম। আর এটা হলো একটা ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে ওরা মিউজিয়াম তৈরি করে। এখানে কিন্তু সমস্ত টাকার ভ্যারিয়েন্ট দেখতে পারবে, একদম প্রথম থেকে, যবে থেকে শুরু হয়েছে টাকার ইউজেস, তখন থেকে আর এখনও অবধি। তো যারা আমরা দেখিনি তাদের জন্য কিন্তু এটা ভীষণ একটা সুবর্ণ সুযোগ। আর এটার জন্য কোনো রকম টাকা পয়সা আমাদের দিতে হয়নি, ফ্রি এন্ট্রি একদম। খুব সুন্দর লেগেছে। তারপর আমরা এরপরে আরও একটা মিউজিয়ামে গিয়েছিলাম। পাশাপাশি অনেকগুলো মিউজিয়াম আছে, তো তোমরা চাইলে কিন্তু দেখতে পারো প্রত্যেকটা ঘুরে ঘুরে, ভীষণ ভালো লাগবে। আর হাতে সময় নিয়ে কিন্তু রেড ফোর্টটা দেখতে যেও। আমরা ওই রকম কোনো প্যাকেজ বুক করে যাইনি, তার একটাই রিজন, কারণ আমরা পুরো জিনিসটা নিজেদের মতো করে ঘুরতে চেয়েছিলাম, এবং চেয়েছিলাম জায়গাটা উপভোগ করতে। আর এখানে কিন্তু আমরা অনেকটা সময় কাটিয়েছি। আর এখানে কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের প্রচুর স্মৃতি আছে, অনেক জিনিসপত্র রাখা আছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ আমি ওনাকে হিরো হিসেবে মানি। আমার ভীষণ ভালো লাগে ওনার ইউজ করা পেন, বই, খাতা, অনেক কিছু এখানে রাখা আছে। তো তোমাদেরও ভীষণ ভালো লাগবে, তোমরা কিন্তু ভালো করে ঘুরো জায়গাটা। আর জানি ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, তোমরা হয়তো একটু বোরও হবে। তো চলো, ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে পড়লাম বাইরে। বেরিয়ে ভাবলাম যে দিল্লির পানিপুরিটা একটু ট্রাই করব, কিন্তু ট্রাস্ট মি, সত্যি কথা বলতে 20 টাকায় দিয়েছিল 3টে পানিপুরি, যেটা খেয়ে রেড ফোর্ট দেখা হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে বিরিয়ানি খেতে দারিয়াগঞ্জ, সেখান থেকে 1.5 কিলোমিটার দূরে। তাই টোটোতে ভাড়া নিচ্ছে দুজনে 40 টাকা। তো তোমরা একটু বার্গেন করে নিও, ওরা 50-60 এরকম বলে। বাট দেখা যাক ওখানে কটা বিরিয়ানির দোকান আছে। বিরিয়ানিটা দেখতে যতটা ডিলিশিয়াস লাগছে, খেতে কিন্তু আমার অতটা ভালো লাগেনি, কারণ প্রচণ্ড অয়েলি ছিল আর টেস্টলেস ছিল।
তারপর আমরা একটুখানি টেস্টটা ভালো করার জন্য এখানে সুগার ক্যান মানে আখের রস খেলাম, আর যেটা দাম নিয়েছিল 60 টাকা। খেতেও খুব একটা ভালো ছিল না, মোটামুটি অ্যাভারেজ। স্টেশনে যাওয়ার পথে এই মার্কেটটা দেখে আমরা ভাবলাম যে একটু জিনিসপত্রের দাম করি, কারণ শুনেছি দিল্লিতে খুব সস্তা। তো জিন্সগুলো যখন জিজ্ঞাসা করলাম বললো 200 টাকা, তবে সবকটাই না সেকেন্ড হ্যান্ড, ইউজড করা, তাই আমরা সেরকম একটা কিছু কিনিনি। আর এই জুতো অন্যান্য জিনিসেরও প্রাইস আমাদের খুব একটা কলকাতা থেকে কম মনে হয়নি, তো বয়ে আনার জন্য আমরা আর বেশি কিছু কিনলাম না। চলে এসেছি এখন ওয়েটিং রুমে, কিছুক্ষণ রেস্ট করে নিই, কারণ সকাল থেকে একদম প্রচুর ঘুরেছি, একটু রেস্টেরও দরকার। আর রাতের ডিনারটা এখানেই করে নিলাম, ছোলা ভাটোরা খেয়ে একদম উঠে পড়লাম ট্রেনে। দেখো ট্রেন চলেও এসেছে, 9:10 বাজে। আমরা কিন্তু নেতাজি এক্সপ্রেস করে যাব এখন কালকা স্টেশন। তারপর বাকিটা কিন্তু পার্ট 3-তে দেখাবো। আমি একেবারে এত বড় ভিডিও করছি না, তার একটাই কারণ, যাতে তোমরা না বোর হয়ে যাও। তো সবাই কিন্তু ভিডিওটা দেখো, কেমন লাগলো আমাকে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।